একটা সেজদা নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এই কথাগুলোর ব্যাখ্যা যেটা বললাম সেটা এদেশের আলেমুল্লামারা জানেন, কিন্তু দেখেন একজন কিন্তু একটু শব্দ করেনি। আমরা এখন পর্যন্ত পুলিশ একটা কনস্টেবল রাস্তায় যদি গাড়ি থামায় জিজ্ঞেস করে, ভাই আসসালামু আলাইকুম, আপনার একটু আইডেন্টি কার্ড একটু দেখান তো, আমার মুহূর্তে মনে হবে যে আল্লাহ বোধহয় কিয়ামত শুরু হয়ে গেল, আমার তো হাত পা কাঁপা শুরু হয়ে গেল। লন্ডনে সিজদাতে গিয়েছিলেন, ওহী নিয়ে এসেছেন, এই ধরনের বক্তব্য যখন তাকে নিয়ে এই শিক্ষার্থীদের সংগঠনটা দিচ্ছে, তখন আসলে আপনার কি মনে হয় সেটা নিয়ে? আমি প্রথমত জিনিসটা বুঝতেছে যে এই যুগে যারা আসছে, আপনি চিন্তা করেন যে তাসনিম যারা, ডক্টর তাসনিম যারা, শি ইজ ওয়ার্ল্ড ক্লাস ইন্টেলেকচুয়াল। হাসনাত আবদুল্লাহ ইংরেজির ছাত্র, এবং এরা সবাই লেখাপড়া জানা। নাসিরুদ্দিন পাটোয়ারি, এদের লেখাপড়া জ্ঞান গরিমা নিয়ে কোনো রকম সন্দেহ কেউ করতে পারবে না যারা লেখাপড়া জানে না। ফলে তারা সেজদা, ওহী, এই জিনিসগুলো যে বলেছেন, ইচ্ছা করে কথাগুলো বলেছেন, তারা যেটার অর্থ না বুঝে বলেননি। এর কারণ হলো তারেক রহমান সাহেবকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে খেপিয়ে তোলার জন্য, দুজনের মধ্যে বিভেদ তৈরি করার জন্য, অথবা দুজনের মধ্যে যে কোনো তাদের একটা মাস্টার প্ল্যান আছে। আপনি বোঝার চেষ্টা করুন, যদি আপনি মুসলিম হন তাহলে আপনি সেজদা দেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আর সেক্ষেত্রে যদি তারেক রহমানকে কেউ সেজদা দিয়ে থাকে, তাহলে তাকে আপনি আল্লাহ মানছেন, রব মানছেন। ইসলাম ধর্ম অনুযায়ী এর চেয়ে তো শিরক আর হতে পারে না। আবার ওহী যদি আপনি ধরেন, শব্দটা ওহী ধরেন, তো ওহী পাঠায় আল্লাহ, গ্রহণ করে কে? জিব্রাইলের মাধ্যমে গ্রহণ করে নবী। তাহলে এখানে আমাদের তাদের বক্তব্য অনুযায়ী এই ওহী ডক্টর মোহাম্মদ ইউনূস নবী। তাহলে নবী ডক্টর মোহাম্মদ ইউনূস, আর আল্লাহ হলেন তারেক রহমান সাহেব। তাহলে জিব্রাইলকে, কারণ সরাসরি তো আল্লাহর কাছ থেকে কেউ ওহী পায় না, মধ্যে তো সবসময় জিব্রাইল থাকে। ফলে এই যে এ যুগের যারা শিক্ষিত ছেলে মেয়ে যারা রয়েছেন এবং টপ অফ দ্য লেভেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী, তারা এই শব্দের অর্থ না বুঝে বলছেন, এবং তাদের সঙ্গে জামাতের যে সখ্যতা, তারা তো ইসলামের ব্যাপারে আমার চেয়ে আরও বেশি জানেন। সেকেন্ডলি ধরেন ইসলাম না, আপনি অন্য ধর্মাবলম্বী, তো সেক্ষেত্রে আপনি হিন্দু যদি হন, তাহলে আপনি যদি সেজদা দেন, তাহলে আপনি কি হবেন? ভীম হবেন, শিব হবেন যাকে সেজদা দেওয়া হচ্ছে, আর আপনি হবেন নর্মাল একজন হিন্দু ধর্মাবলম্বী। আর আপনি মাথা নোয়াচ্ছেন কার কাছে? দেবতার কাছে। সেই দেবতাকে অসুর হতে পারে, রাক্ষস হতে পারে, সেই দেবতা শিব হতে পারে, নারদ হতে পারে, অনেক কিছু। আর আপনি যদি আগের যুগের আল্লাহ রাসূলের যুগের আয়ামে জাহিলিয়াতে চলে যান, তাহলে সেই আয়ামে জাহিলিয়াতের যুগে যারা সেজদা দিত, কাকে দিত? লাত, মানাত, উজ্জা, তিনজন মহিলা। এখন সেই তারেক রহমান সাহেবকে সেই লাত, মানাত, উজ্জা, অথবা ফেরাউনের জমানাতে, মুসা নবীর জমানাতে সে হঠাৎ করে আল্লাহ ঘোষণা করে ফেললো রামসিস দ্য সেকেন্ড, তার সামনে তার যারা জনগণ, সেই জনগণ তার সামনে সেজদা দিল, আর সে বলল আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা। তো এই যে দেখেন একটা সেজদা নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এই কথাগুলোর ব্যাখ্যা যেটা বললাম সেটা এদেশের আলেমুল্লামারা জানেন, কিন্তু দেখেন একজন কিন্তু একটু শব্দ করেনি, একজনও একটু শব্দ করেননি। এদেশের হিন্দুরা জানেন, তারাও একটু শব্দ করেননি। এদেশের রাজনীতিবিদ তারাও জানেন, তারাও কেউ একটু শব্দ করেননি। এবং আমরা যে বোবা হয়ে গেছি, আমরা সেই বোবা হয়ে যাওয়ার পরেও যারা এই কথাগুলো বলেছেন, তারা কিন্তু এই কথাগুলো বুঝে শুনে এই কথাগুলো বলেছেন। ওদের মধ্যে ট্রু শব্দ করছে না ভয়ে, আতঙ্কে, অথবা না বুঝে কিসে কী দরকার এগুলো বলার, ইত্যাদি ইত্যাদি মূল ব্যাপার। যদি যাকে বলার তারেক রহমান সাহেবকে এইভাবে বললো, তারেক রহমান সাহেব যদি কথা না বলে, তাহলে অন্য যারা আলেমুল্লামারা তাদেরকে দায় ঠেকছে। তারেক রহমান সাহেব তো বলতে পারতেন যে, বা তার দলের যারা লোকজন আছেন, যে এত বড় সাহস, আমাকে এই কথা বলা হলে এটা তো শিরক, এইভাবে বলা ঠিক না, এটা তো তারেক রহমান সাহেব এবং তার দলের দায়িত্ব কর্তব্য। এখন তার দলের যারা দায়িত্ব কর্তব্যরত লোক আছে, তারা নিজেদেরকে যদি রব ভাবেন, আল্লাহ ভাবেন, লাত, মানাত, উজ্জা ভাবেন, ফেরাউন ভাবেন, আবার যদি ইউনূস সাহেব তাকে নিয়োগ দিয়েছে ছাত্ররা, যদি ইউনূস সাহেব বলতে যাই এত বড় সাহস, তোমরা এই কথা বললা, আমাকে নবীর সঙ্গে তুলনা করলা, আমাকে তুমি একজন সেজদাকারী হিসেবে, চাকর হিসেবে, কৃতদাস হিসেবে তুমি আমাকে বানালে, এত বড় সাহস, আমার একদিন তো তোমার একদিন হালুম, এই কথাটা তুমি বলতে পারতেন না? তার প্রেস সচিব এত কথা বলেন, এই কথাগুলো বলতে পারতেন না? কেন বলছেন না? তো তারা যারা ডাইরেক্টলি এই ঘটনার সাথে জড়িত, তারা বলছেন না। আবার এদিকে দেখেন এই ছেলেরা, তারা তো অন্য কথা, তারা আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে যে বাংলায় কেউ কখনো বলেনি। এটা শুনলে গা কাটা দিয়ে ওঠে, রোমাঞ্চিত যে আমাদের দেশে এত বীর আছে, এত সাহসী আছে। তারা বলছেন যে ডিজিএফআইয়ের অফিস তারা ঘুরিয়ে দেবে যদি আবার সেখানে কোনো এই আয়নাঘরের সন্ধান হয়। তো ডিজিএফআইকে নিয়ে কথা বলার সাহস আমাদের এই বাংলাদেশে এই যুবকদের ছাড়া ইতিপূর্বে কারোরই হয়নি। এরশাদ জমানাতে তোফায়েল সাহেবকে ধরে নিয়ে গেছে,
আমু সাহেবকে ধরে নিয়ে গেছে, বসায় রাখছে বাইরে বিভিন্ন সময়টাতে। এমনকি শেখ হাসিনার জমানাতে জাতীয় পার্টির এরশাদ সাহেবকে ধরে নিয়ে গেছে ডিজিএফআই। হ্যাঁ, ধরে নিয়ে গেছে। সাহেব আমাকে বলছেন যে আহারে ছেলেগুলো কত ভালো, আমার মারে নাই। আমি জিজ্ঞাসা করিনি আপনাকে মারছে কি মারছে না, কিন্তু সে বলেছে ছেলেগুলো খুব ভালো, আমাকে মারে নাই। তো সেই ডিজিএফআই, হ্যাঁ, সেই ডিজিএফআইকে নিয়ে এই ছেলেরা কথা বলছে। আমি তো মনে করি এদের সাহস শক্তি নেপোলিয়ন বোনাপার্টের চেয়ে কোনো অংশে কম নয়, এদের সাহস শক্তি জুলিয়াস সিজার চেয়ে কম নয়। তারপরে আবার তারা এই কথাও বলছে যে এই আমাদের আর্মির কী আছে, এরা কিছু বুঝে না, রাজনীতি বুঝে না, জ্ঞান নাই, বুদ্ধি নাই। এরা বিদেশে যায়, বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে কতগুলো অস্ত্র নিয়ে আসে, এই অস্ত্রগুলো কীভাবে চালাতে হয় এটা হয়তো ঠিকমতো জানে কি না জানি না, কিন্তু এদের মাথায় কোনো রাজনীতির বুদ্ধি নাই। এই কথা বাংলাদেশে কি কল্পনা করতে পারতো? আমরা যেখানে একটা চকিদার দেখলে হার্ট ফিল করি, পুলিশ এসে যদি আমাদের সামনে আজিজ ভাইরে জিজ্ঞেস করে আজিজ ভাই আপনার শরীরটা কেমন, সে চিন্তা করবে আল্লাহ কোন কিয়ামত নাজিল হলো আমার উপর। আমরা এখন পর্যন্ত পুলিশ একটা কনস্টেবল রাস্তায় যদি গাড়ি থামায় জিজ্ঞেস করে ভাই আসসালামু আলাইকুম আপনার একটু আইডেন্টি কার্ড একটু দেখান তো, আমার মুখ করতে মনে হবে যে আল্লাহ বোধহয় কিয়ামত শুরু হয়ে গেল, আমার তো হাত পা কাঁপা শুরু হয়ে যাবে। তো সেখানে এই যে যুবকেরা, বিপ্লবীরা, লাল বিপ্লবীরা, তারা সরাসরি সেনাবাহিনী এবং সেনাবাহিনীর সর্বোত্তম, তারা তো যাকে বলে ওই সেনাপ্রধান, রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইউনূস, এদের সবাইকে মানে তারা মনেই করতেছে না কোনো কিছু। তো এই যে সাহস, এই যে শক্তি, এটার একটা ভবিষ্যৎ আছে, একটা টার্গেট আছে। এমনি এমনি তারা, আপনি তাদের জ্ঞান বুদ্ধি হারা হয়ে যান, এখনও তাদের যথেষ্ট জ্ঞান আছে, শিক্ষা আছে, ব্যালেন্স আছে। তারা যে কথাগুলো বলছে এর পিছনে একটা সুনির্দিষ্ট কারণ রয়েছে, মাস্টার প্ল্যান আছে, ম্যাটিকুলাস ডিজাইন আছে এবং একটা উদ্দেশ্য আছে। এই সুউদ্দেশ্যটা কি? যারা আমার চেয়ে বড় জ্ঞানী রাজনৈতিক দর্শক মানে দার্শনিক ফরহাদ মাজার সাহেব আছেন, তিনি বলতে পারবেন ভালো। জি, আসবে আপনার কাছে আবার এটা নিয়ে। আমি একটু এই মাঝে আপনার কাছে আসতে চাই। আমি একটু জুলাই সনদ নিয়ে একটু আপনাকে জানতে চাইব, এটি নিয়ে একটা রাজনৈতিক সংকট কি সামনে দেখা দিচ্ছে কিনা? কারণ এই জুলাই সংকট নিয়ে বিএনপি, জামায়াত এবং অন্য যে এনসিপি যদি বলি, তাদের মধ্যে এখন সরাসরি মুখোমুখি একটা অবস্থানের মতো আমরা দেখছি, মতবিরোধ এমন জায়গায় গেছে। এটি নিয়ে কোন সংকটের জায়গা দেখছেন? না, দেখেন, জুলাই সনদ সব রাজনৈতিক দলকে ড্রাফট দেওয়া হয়েছে, দেখতে দেওয়া হয়েছে। সেখানে আমার বক্তব্য হচ্ছে ড্রাফটটা তো আমরা দেখি নাই, এটা রাজনৈতিক দলের কাছে আছে। কিন্তু এনসিপির নেতারা যেগুলি বলছে সেটা হলো এই জুনায়েদ সনদটার ভিতরে আছে আপনার 47 সাল থেকে শুরু করে সকল ইতিহাস সম্মিলিত, এবং সেই সাথে আছে যে এটাকে আইনি ভিত্তি দিতে হবে। এবং এও শুনেছে আইনি ভিত্তি মানে যে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট দিতে হবে, তাদেরকে কোনো বিচার করা যাবে না। আমার এখানে একটাই প্রশ্ন, যে জুলাই সনদে যে জিনিসগুলা, যে শব্দগুলা আপনার সংবিধানের সাথে সাংঘর্ষিক, সেটা আপনার অর্ডিন্যান্সও প্রেসিডেন্ট জারি করতে পারবে না। এক, সংসদ লাগবে পাশ করতে। 2 নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্টই, ধরেন আমি উদাহরণ দেই, বঙ্গবন্ধুকে সারা পরিবার সহ হত্যা করছিল, মোস্তাক ইন্ডিপেন্ডেন্ট দিছে না, তাদের বিচার করা যাবে না। কোথায় ফ্রিডম পার্টি? কোথায় ফ্রিডম পার্টি? ফ্রিডম পার্টির একটা পত্রিকা ছিল, তাদের পপুলার এমন, এই মিল্লাত কিন্তু টপ সার্কুলেশন পাইছিল, নাই তো তারা। আরে বিচারও তাদের হয়েছে, কয়েকজন বিচার হয়েছে, কয়েকজন পালাতক আছে, ওরা ওখানেই মারা যাবে, এদের কোনো হদিশ নেই। তো সুতরাং ফৌজদারি অপরাধ যারা করবে, সংবিধানে যত প্রোটেকশন দেন না কেন, তাদের একসময় না একসময় তাকে আদালতে তাকে আসতেই হবে এবং তার অপরাধ অনুযায়ী তার বিচার হবে। তো এখানে আমার বক্তব্য হলো, জুলাই সনদে হয়তো গেলোটিন আকারে অনেক জায়গায় হয়তো কিছু সংশোধন হয়ে একমত হতেও পারে, কিন্তু সমস্যা তো আরও অনেক আছে, অনেক প্রশ্ন আছে। যেমন গণপরিষদ হলে নির্বাচন, এখনো তো নির্বাচন চাচ্ছে, হ্যাঁ নির্বাচন চাচ্ছে, গণপরিষদ নির্বাচন চাচ্ছে, জাতীয় নির্বাচনের আগে। হ্যাঁ, তো এটা তো বিএনপি বা কেউই এটা স্বীকার করবে না। এই জুলাই সনদ নিয়ে কি অন্যান্য রাজনৈতিক দলের সাথে মানে বিএনপি কি একা হয়ে যাচ্ছে কিনা? না, যে সনদ, জুলাই সনদ, এটা একা হওয়ার বিষয় নয়। কারণ যারা প্রবীণ, ধরেন 71, 72, 52, আমি তো এটাকে যদি না থাকে, যদি অন্য ইস্যু থাকে, 47 থাকে, 47 তো আমার দরকার নেই। 47 দ্বিজাতি তত্ত্বভিত্তির ভাগ। কিন্তু এই ছাত্রদেরকে, যেমন রনি ভাই বলল, ফরহাদ মাজারের বুদ্ধিতে, হ্যাঁ তো সংবিধানও কয় না, এটারে কয় গঠনতন্ত্র। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বলছি, আপনার ওয়াইফকে উপদেষ্টা বানায় আপনার সমালোচনা করেন কে? তার তো ওয়াইফ আছে, তো উপদেষ্টা আছে। এটা একটা ভণ্ড বুদ্ধিজীবী,
তারে বানাইছে কি তাত্ত্বিক, কি তাত্ত্বিক, মিসগাইড করার ওস্তাদ। এইসব কিছু কিছু লোক আছে, ভণ্ড বুদ্ধিজীবী আছে, তারা জাতিকে মিসগাইড করে। এই ছাত্রদের সে কোচ দেয়, এদেরকে মিসগাইড করা হচ্ছে আমি বলবো। এই জন্য আমার বক্তব্য হচ্ছে যে জুলাই সনদ দিয়েও ঝামেলা তৈরি হতে পারে যদি বলে এক আইনি ভিত্তি দেওয়ার ক্ষমতা এই ঐক্যমত কমিশনের নাই। কারণ যা কন্ট্রাডিক্ট করবে সংবিধানকে, যে অংশ, সেই অংশই কোনো অর্ডিন্যান্স জারি করেও কিছু করতে পারবে, আবার আসবে সংবিধানে যেতেই হবে।